আজকের আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আমরা শুরু করতেছি। পবিত্র কোরআন তেলাওয়াত করবেন আমাদের স্যারের সুযোগ্য ছেলে জনাব সাদ বিন কামাল। والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لم يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى السلام عليكم। বাংলাদেশের কিছু লোক আছে যাদেরকে 8% লোক বলা হয়, এর মধ্যে ওনারা ডুবে আছে। আমি কি বুঝতে পারলাম কিনা? জি, বাংলাদেশের গণনা কিছু লোক আছে, 300-400 লোক আছে, এর মধ্যে ওনারা ডুবে আছে। এবং ওনারা যেই পরিমাণ জাকাত দেয় অনেক বড় বড় কোম্পানি ইনকামও করতে পারে না। যে পরিমাণ জাকাত টাকা দেয় ওনারা, এই টাকা অনেক কোম্পানি, টাকার অ্যামাউন্টে বললাম না, অনেক কোম্পানি এই টাকা ইনকামও করতে পারে না। এর কোম্পানিটা বড়, কোম্পানি মালিক পক্ষ অনেক বড় মাপের লোক। এখন আসেন আমাদের কোম্পানিতে আরো যে জিনিসগুলো আছে সেই জিনিসের একটা অংশ হচ্ছে বেঙ্গল ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। আপনি এখন একটা জিনিস জেনে যান, এখানে সঞ্চয় করছেন কে? কিন্তু আপনার তো ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, ব্যাংকে অ্যাকাউন্ট করছেন আপনারা। এখন আসেন বাংলাদেশে 3টা কিন্তু আর্থিক প্রতিষ্ঠান আছে, খুব সহজে কিন্তু খেয়াল করেন আপনারা। 3টা সরকারি প্রতিষ্ঠান আছে, সেটা কি কি? সেটা কি কি শোনেন প্লিজ, সবাই কথা বলবেন না, আপনারা কিন্তু বুঝবেন কিন্তু খুব মনোযোগ সহকারে। যেখানে আসছেন আধা ঘন্টা সময় দিবেন, মনোযোগ সহকারে শুনে যান, নিজে জানবেন, আরেকজনকে বলতে পারবেন। সরকারি প্রতিষ্ঠান কয়টা? 3টা। কয়টা? 3টা। ব্যাংক আছে না বাংলাদেশ সব জায়গায়? বিমা, আরেকটা আছে পোস্ট অফিস। কয়টা? 3টা। এখন এর বাইরে যদি কেউ এসে বলে মায়ের দোয়া সমিতি, এটা কি আপনি বলবেন সরকারি? আপনারা কি সরকারি বলবেন ওটাকে? ওটার নাম কি? একটা সমিতি, ঠিক আছে? সরকারি প্রতিষ্ঠান কি 3টা। সরাসরি সরকার দেখভাল করে, সরাসরি সরকার এটাকে হ্যান্ডেল করে। একটা ব্যাংক অনুমোদন দেওয়ার জন্য এখন প্রায় 700 কোটি টাকা জামানত দেওয়া লাগে বাংলাদেশ ব্যাংকে। মিনিমাম কত টাকা? 700 কোটি টাকা। যদি ইন্স্যুরেন্সের এই বেশি দেওয়া লাগে, জামানত কোথায় দিবে? বাংলাদেশ ব্যাংকে। তাহলে একটা সমিতি করার জন্য কত টাকা দেওয়া হবে জামানত? মাত্র 50,000 টাকা। আমি কি বুঝতে পারলাম কিনা? তাহলে জামানত কোথায়, পার্থক্য কোথায় বুঝতে পারছেন? ভিত্তি কোথায়? এটা সরকারি আর ওটা সরকারি না। এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সরকারের কোনো দায়িত্ব নাই। এবং আমাদের ব্যবসার 60% লাভের টাকা সরকারি খাতেও বিনিয়োগ করা লাগে, এটাও কিন্তু শর্ত। যে সমিতিগুলো করছে তাদের কোনো শর্ত দেওয়া নাই। তারা ইচ্ছা করলে ধরেন এই ভাই সমিতি সভাপতি, উনি সেক্রেটারি আব্দুল্লাহ কেশিয়া, টাকা কত হয়েছে? 20 লাখ হয়েছে, চলো বাড়াই দেয়। আমি কি বুঝতে পারলাম কিনা? তাহলে সমিতি ইচ্ছা করলে যে কোনো সময় কুইট করতে পারে। কিন্তু একটা ইন্স্যুরেন্স কোম্পানি, একটা ব্যাংক চাইলে কি কুইট করতে পারবে? কেন পারবে না বলুন তো? তার জামানত আছে, হিউজ পরিমাণ জামানত আছে, এবং এটা সে কখনো ধরতে পারবে না, ছুঁতে পারবে না। এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মনিটরিং হয়। অভিভাবক কে? বাংলাদেশ ব্যাংক। কিন্তু সমিতির অভিভাবক কি বাংলাদেশ ব্যাংক? সমিতির অভিভাবক কে? সম্ভবত যেখান থেকে সে লাইসেন্স দিচ্ছে, তারা শুধু কি করে বছর শেষে একটা ট্যাক্স দিয়ে আসে, যেটা নাম মাত্র, অনেক সময় দেয় না, অনেক সমিতি ট্যাক্স ঠিক মতো দেয় না। কিন্তু আমাদের টাকা প্রতি বছর পাই টু পাই হিসাব করে দেওয়া লাগে কোথায়? বাংলাদেশ ব্যাংকে।
এবং এটা মনিটরিং সেল আছে। বাংলাদেশে ব্যাংক 66টা, আপনারা মনে রাখবেন। ব্যাংক কয়টা? 66টা। আর ইন্স্যুরেন্স কোম্পানি 34টা। তাহলে ব্যাংক করা কঠিন না ইন্স্যুরেন্স কোম্পানি করা কঠিন? ইন্স্যুরেন্স কোম্পানি করা কঠিন। এখন ধরেন এই যে এনআরবিসি ব্যাংক, এই ব্যাংকের নামে কিন্তু বীমা করা আছে। 66টা ব্যাংকের নামে বীমা করা আছে। ধরেন এই ব্যাংকের শাখা, এই এনআরবিসি ব্যাংকের শাখা যদি কাউকে আগুন লাগে, সহজে বুঝবেন। ধরেন ব্যাংকের বোর্ডে 5 কোটি টাকা আছে, আগুন লাগছে। কত টাকা নিয়ে আগুন লাগছে? 5 কোটি। ব্যাংকের মালিক কিন্তু খুশি। কি আপনারা অবাক হয়ে গেছেন না? কেন খুশি জানেন? এই ব্যাংকের মালিককে 10 কোটি টাকা দেওয়া হবে, এই জন্য সে খুশি। কারণ ব্যাংকের মালিকের বীমা করা আছে। ব্যাংকের মালিকের কি করা আছে? এই জন্য সে 10 কোটি টাকা পাবে। এখন আসেন, এই 10 কোটি কি বীমা কোম্পানি, আমাদের কোম্পানি পুরো টাকা দিবে না। আমাদের কোম্পানি কি করবে? 30% টাকা দিবে আর 70% টাকা দিবে। আমাদের কোম্পানির সাথে রিইন্স্যুরেন্স করা আছে। জার্মানি একটা হ্যানোভার কোম্পানির নাম আছে, এই কোম্পানির সাথে আমাদের রিইন্স্যুরেন্স করা আছে। আমরা দিব 30% আর 70% দিবে যাদের সাথে আমাদের রিইন্স্যুরেন্স করা আছে। 10 লাখের উপরে, 5 লাখের উপরে হইলে ওদেরকে বাকি টাকা দেওয়া হবে। তাহলে আসেন, তাহলে ব্যাংক বীমার ভিত্তি আছে না নাই? সমিতির ভিত্তি আছে না নাই? সব উত্তর দিবেন। সমিতির ভিত্তি কি আছে না নাই? বীমার ভিত্তি কি আছে না নাই? বীমার জন্ম আছে কিন্তু মৃত্যু নাই। আপনাদের বীমার জন্ম সালটা বলি। বীমার জন্ম আজকে পর্যন্ত 723 বছর, যেটা অনেকে জানেন না আপনারা। সার্চ দিয়ে দেখেন, ভিয়েতনাম থেকে শুরু। কত বছর জন্ম? 723 বছর। তো 723 বছর যাবত যে বীমা কোম্পানি আজ থেকে চলতেছে, এখনো চলছে। এখন আসেন, সরকার পরিবর্তন হয়েছে না? আপনারা তো অনেকে এরশাদ আমল দেখছেন, আমিও দেখছি। এরশাদ আমলে বীমা কোম্পানি ছিল, এখন আছে না নাই? খালেদা আমলে বীমা কোম্পানি ছিল, আছে না নাই? হাসিনার আমলে ছিল, আছে না নাই? তত্ত্বাবধায়কের আমলে ছিল, আছে না নাই? তাহলে এখনো কারা আসছে? তত্ত্বাবধায়ক সরকার। এখন নতুন যারা আসছে, ডক্টর ইউনূস সরকার। এখন বীমা কোম্পানি আছে না নাই? আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে রাখি, সবাই কান খুলে শুনে যান। এই হাসিনা সরকার পতন হওয়ার পরে 11ই আগস্ট আমাদের স্যারকে ডক্টর ইউনূস দাওয়াত নিয়ে অনুষ্ঠান করছেন। বলছে যে বর্তমান প্রেক্ষাপটে আমরা ব্যবসা কিভাবে করলে ব্যবসার উন্নয়ন হবে সেই বিষয়ে আপনি একটু সাজেস্ট করেন। 11 তারিখের বাংলাদেশের 9টার জাতীয় পত্রিকায় স্যারের লেখা আছে, আপনারা পড়বেন। আপনারা সার্চও দেখতে পাবেন। 11ই আগস্টে বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, ডেইলি স্টার, অবজারভার সব পত্রিকা ওনার লেখা আছে 2 পেজে টোটালি ব্যবসায়িক আলোচনা। ব্যবসায়িক এখন কিভাবে করলে দেশের উন্নয়ন হবে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে আমাদের কোম্পানির মালিক কোন লেভেলের? আকিজ গ্রুপ মালিক কিন্তু দাওয়াত পায় নাই, স্কয়ারের মালিক কিন্তু দাওয়াত পায় নাই। আমাদের স্যারকে দাওয়াত দিয়ে দেওয়া হয়েছে, কারণ উনি কিন্তু ওই লেভেলের ওইটা কিন্তু সে মেনটেন করে চলে। বিষয়টাকে আমি আপনাদের বুঝতে পারলাম। তাহলে কি ব্যাংক বীমার ভিত্তি আছে না নাই? মানে দুপুরে খান না কারা কারা? সবাইকে একটু রেসপন্স করেন। তাহলে কি বীমা কোম্পানি সম্পর্কে আমি একটু বলি। এখন আসেন, ব্যাংক বীমা সম্পর্কে ধারণা হয়েছে না আপনাদের? আমাদের কোম্পানিতে ছোট্ট একটা সঞ্চয়ের মাধ্যমে, আমি একটু সংক্ষেপ করবো, সঞ্চয়ের মাধ্যমে আপনার একটা ভবিষ্যৎ হয়ে যাবে, যেটা আপনি অন্য কোনো ব্যাংকে করলে পাবেন না। আচ্ছা, ব্যাংকে যদি একটা সঞ্চয় করেন, মেয়াদ শেষে আপনাকে একটা ইনকাম দিবে, তাই তো? ব্যাংকে টাকা রাখা সুদ না হারাম? পেছন থেকে বলেন, ব্যাংকে টাকা রাখা সুদ না হালাল? অনেকে মনে জানেন না। ব্যাংকে টাকা রাখে কি? সুদের সর্বোচ্চ নিম্ন স্তর কিন্তু আমরা জানি, আমরা বললাম না। তাহলে আমরা কি সুদে থাকবো না থাকবো না? আর ব্যাংকে টাকা রাখলে কি পাবেন? মেয়াদ শেষ ধরেন কিছু টাকা পাবেন, আর কিছু পাবেন। একটা উদাহরণ আমি দিই, আমি দেখছি অনেক এরকম। ধরেন আপনি টাকা রাখছেন 10,000 টাকা, টাকা রাখে আপনি মারা গেছেন, আপনার নমিনি জানেন। নমিনি যদি জীবনে যদি ব্যাংকে ধারে কাছে না যায়, সে যদি প্রুফ না করে, সে কখনো 10,000 টাকা ফেরত পাবে না। এটা কিন্তু বাস্তব, আমি বলে দিলাম। ব্যাংকে যদি ব্যাংক কখনো ঢেকে আসা গিয়ে বলবে না, আসেন ম্যাডাম আপনার টাকা নিয়ে যান, আপনার টাকা নিয়ে যান, কখনোই কিন্তু ব্যাংক আপনাকে নমিনিকে বলবে না। টাকা রাখছেন কত টাকা? 10,000, নমিনি জীবনও পাবে না। এরকম বাংলাদেশ ব্যাংকের হিসেব জরিপে আসছে প্রায় 2800 কোটি টাকা অলস পড়ে আছে, যার কোনো নমিনি নেই, যার কোনো নমিনি পাওয়া যায় নাই। কারণ আমার এক চাচা ছিল বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর, ওনার মাধ্যমে আমি পেয়েছিলাম। তো যাই হোক, এখন আসেন, তাহলে আপনি আমাদের এখানে সঞ্চয় করলে আপনার নমিনি যদি, আপনি যদি মারা যান, আপনার নমিনিকে আমরা সেই বিমা অঙ্কে যত টাকা, সেই টাকা আমরা আপনাকে দেবো। যত টাকা আপনার 12 বছর বা 15 বছর জমানোর কথা ছিল, সেই টাকা আমরা দেবো। এছাড়া আমরা আরেকটা জিনিস দিব, সেই সম্পর্কে আমি আলোচনা করবো। তাহলে এখন আসেন, আমরা একটু বলি, তাহলে সঞ্চয় আপনার যেটা অ্যামাউন্ট হোক, যার যার বয়স হতে পারে,
ধরেন কারো বয়স যদি 35-এর ভিতরে হয়, সেই কিন্তু আমাদের এখানে 1250 টাকা দিয়ে একটা সঞ্চয় করতে পারবে। মাস শেষে আমরা কম বেশি দ্বিগুণ টাকার মতো দিব। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে সবাইকে দেখে ভালো লাগতেছে, আমার সবচেয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো মূলত আমরা যে কাজের জন্য এখানে, আমরা তো আসলে একটা সেবামূলক, আমরা দুজনেই সেবামূলক কাজের সাথে আছি, পাশাপাশি ব্যাংকের সাথে আছি কিন্তু হেলথ কার্ডটার জন্য। হেলথ কার্ডটা না থাকলে ব্যাংকের সাথে আমরা, তবে হ্যাঁ প্রতিটা মানুষের কিন্তু আর্থিক উন্নয়নের দরকার আছে। আমরা প্রতিদিন যে খরচ করি সেটা কিন্তু আমরা কখনোই ব্যাক পাবো না, কিন্তু আমাদের প্রতিটা ফ্যামিলির একটা বাজেট থাকে। সেই বাজেটের মধ্যেই কিন্তু আমাদের প্রতিদিনে প্রতি মাসে একটা বাজেট করা দরকার, যেটা আমরা ফিডব্যাক পাবো। এবং হেলথ কার্ডটা নেন, আমরা কিন্তু অসুস্থ হলেও বুঝি আমার আপনকে, অসুস্থ হলেও বোঝা যায় আপনকে। এই সমস্ত টাকা ব্যবসার উপরে, ব্যবসা তো হালাল নাকি? এটা তো আমরা সবাই জানি, ব্যবসা হালাল, সুদ হারাম। আমাদের টাকাটা সম্পূর্ণ ব্যবসার ভিতরে চলে যায়, বিনিয়োগ করা হয়, যার কারণে এটা সুদ মুক্ত। এই জন্য আমরা বলি যে এটা শরিয়া ভিত্তিক, 100% শরিয়া ভিত্তিক। আমাদের বর্তমানে এই যে বাইতুল মুকাররমের যে খতিব, উনি আমাদের ইয়াতে আছে, শরিয়া বোর্ডের চেয়ারম্যান। তারপরে আমাদের আরো কয়েকজন মুফতি আছে, আমি এদের সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা বুঝে নেন যে একটা শরিয়া ভিত্তিক একটা প্রতিষ্ঠান এবং সুদ মুক্ত, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এই একটা বিষয়। আর আমাদের সমস্ত লেনদেন হয় অনলাইন ভিত্তিক। আপনি টাকা চাইলে ক্যাশিয়ার দিলেই টাকা নেবে না, আপনার টাকা আপনি বিকাশে ভরে আপনি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাইতে হবে। আপনি না পারলে আপনি ক্যাশিয়ার আপনি দাঁড়িয়ে বসে করে দিবে, কিন্তু উনি ক্যাশ নেওয়ার কোনো সুযোগ নেই। বিকাশ, রকেট, নগদ, ডাচ বাংলা ব্যাংক, এরকম অনেকগুলো ব্যাংকও আছে আমাদের, যে ব্যাংকগুলো আপনার যে কোনো সময় ব্যাংক আওয়ারে আপনি রিসিপ্ট নিয়ে যাওয়ার সাথে সাথে টাকা দিলে আপনাকে রিসিপ্ট দিয়ে দেবে। এটা হাতে নেওয়ার কোনো সুযোগ নেই। অন্যান্য কোম্পানিগুলো আছে যেমন হাতেও অ্যানালগ, ওরা গেলে টাকা নিয়ে একটা রিসিপ্ট কেটে দেয়, আমাদের সেটা কথা বুঝতে পারছেন। এই বিষয় অনেকগুলো আছে, যাই হোক স্যার তো অনেক কথাই বলছেন। তা আপনারা স্বাস্থ্য সেবার যে ব্যাপারটা বলছে, যেটা অন্য ইন্স্যুরেন্স এইভাবে নেই, আছে কিছু ইন্স্যুরেন্স আছে শুধু ডিসকাউন্ট পাওয়া যায় চিকিৎসা, যেমন ওই যে ল্যাব টেস্টগুলো আছে ডিসকাউন্ট পাওয়া যায় 30%, 20%, 10%। আমাদের ডিসকাউন্টের পাশাপাশি আপনি কি পেলেন, ক্যাশলেস সুবিধা পাবেন। 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত পুরো ফ্যামিলি কভারেজ চিকিৎসা পাবেন। ইন্স্যুরেন্স তো আসলে বাংলাদেশে অনেক বছর ধরেই চালু আছে, ব্যাংক ইন্স্যুরেন্স এগুলোর সাথে অনেকে যুক্ত আছে, যদিও আমার করা হয় না ইন্স্যুরেন্স। বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স একটা ভালো একটা ইয়ে, এটা মানে আরটিভির মালিক, যে এইটার মালিক তিনি একই মালিক। যাই খবর না সাথে দীর্ঘদিন সকলে এই বিল্ডিং এ আমার অফিস নিচে। তো ভাইয়া দাওয়াত করতে আসছি, আপনারা বুঝেন যে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কেমন, আপনারা বুঝে যদি মনে করেন যে ভালো, তাহলে আপনারা অবশ্যই এখানে বিনিয়োগ করবেন বা বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের সাথে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, এবং নিজে যাচাই বাছাই করে ঢোকাটাই ভালো। আমি আসলে বললেই আপনারা আসবেন ব্যাপারটা সেরকম না, আপনারা যাচাই বাছাই করেন, যদি ভালো মনে হয় অন্য আরো 5 জায়গায় কম্পেয়ার করেন যে ওইটা ভালো না এটা ভালো, যদি মনে হয় যেটা ওদের থেকে এটা ভালো, তাহলে আপনারা এটা করতে পারেন। তো এটাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি বেসিক্যালি নাটক সিনেমা জগতের লোক, সিনেমা যদি এখন কম হয়, তো দ্যাটস ওয়াই আমি ব্যবসা নিয়ে একটু বেশি বিজি থাকি। আমার গার্মেন্টস আছে একটা ছোটোখাটো, গার্মেন্টসটা নিয়ে নিট ফ্যাক্টরি 12 নম্বরে, আর এখানে হচ্ছে অফিস। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি ইনশাল্লাহ আমার ব্যবসাটাকে অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমি অনেক ভালো আছি। আমার কাছে জীবনের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত জীবনে সুস্থতা। সুস্থ আছি, আপনাদের সামনে উপস্থিত হতে পারছি, এজন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে। আয়োজিত আজকের এই মাসিক উন্নয়ন সভায় উপস্থিত আছেন আমাদের দেশের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ তনু ভাই। এছাড়া উপস্থিত আছেন আমার সুযোগ্য সেলস ম্যানেজার কামাল আকবর, যিনি পেশায় একজন ডাক্তার, সাথে বাড়িওয়ালা, এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি। সাথে আছে আব্দুল আলিম, সেলস ম্যানেজার, যিনি হচ্ছেন তার পুরো জীবনটাই, মানে উনি অনেকটা ভেবেছিলেন কিন্তু ইন্স্যুরেন্সকে ভালোবেসে মানুষকে সেবা দানের জন্য 17 বছর প্রায় এরকম উনি
জীবনটা কাটিয়ে দিচ্ছে। আরও উপস্থিত আছে আমাদের সেলিনা ম্যাডাম, যিনিও পেশায় ডাক্তার, তিনি আবাসিক তার বাড়িতে কামাল রায় ওয়াই। এছাড়াও আরেকজন আছে, যিনি হচ্ছেন আমাদের ভালোবাসার মানুষ শিরিনা ম্যাডাম, তিনি ডাক্তার, ব্রাঞ্চ ম্যানেজার, উনিও পেশায় ডাক্তার। উনিও পেশায় কি ডাক্তার এবং মুসলিম মধ্যে তাদের বাড়ি আছে। এখন এইসব পরে আসে না, আমার হচ্ছে মেহেদি হাসান এবং আমাদের ম্যানেজার। এছাড়াও আমার প্রান্তীয় এফে যারা আছেন উপস্থিত, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখন বলি, এই যে আব্দুল হালিম, কামাল আকবর ভাই, শিরিন ম্যাডাম, ওনার পেশা কিন্তু অন্যান্য পেশা অনেক বড় একজন মানুষ, মাপের মানুষ। তো ভালোবেসে, শুধু ইন্স্যুরেন্সকে ভালোবেসে এই পেশা আসার কারণ কি? ওনারা কি না জেনে শুনে বুঝে কি পেশায় আসছে? অবশ্যই ওনারা যাচাই বাছাই করে জেনে শুনে শুধু সেবা দানের জন্য কি এই পেশায় আমাদের আগমন আমাদের শুধু কি সেবা দানের উদ্দেশ্যে। ইন্স্যুরেন্সের ধন আমাদের একটা জিনিস জানতে হবে, হচ্ছে আমরা কোথায় আসছি, কেন আসছি এবং কী কারণে আসছি। আমরা জানি একটা প্রোগ্রামে আসছি, পরে এটা শুনে যাবো, বাসায় যে আলোচনা করবো, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবো, আমরা নেগেটিভ হয়ে যাবো আর দেখা করবো, এরকম না বিষয়টা আমাদের এখন। কিন্তু আসলে আমাদেরকে জানতে হবে কোথায় আসছি, কেন আসছি, কী কারণে আসছি। তো আমরা আসছি একটা প্রতিষ্ঠানে ভালো প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে যুগোপযোগী এবং সময়োপযোগী, সময়ের চাহিদা প্রেক্ষাপটে এখন বাংলাদেশের যা দরকার। যেমন করোনার সময় মানুষ যখন অসুস্থ হয়েছে তখন মানুষ বুঝছে টাকার কি প্রয়োজন, সঞ্চয়ের কি প্রয়োজন। এর আগে মানুষ বুঝে নাই। কারণ আমাদের জন্ম হওয়ার পর থেকে আমরা একটা নিশ্চিত কয়দিন আর বাঁচবো, আমারটা আমি এ মূল্যেই বাঁচবো, এরকম না বিষয়টা, এরকমই তো। কিন্তু যখন করোনা আসছে তখন মানুষের ভিতরে একটা জিনিস আসছে, সেটা কি আমাকে সঞ্চয় থাকলে আজকে এই জিনিসটা হতো, সঞ্চয় থাকলে আমার এটা ভালো হতো, সঞ্চয় থাকলে আমার এটা হতো। তখন মানুষ বুঝছে, কারণ অনেকে না খেয়েও কিনে গেছে, এরকম অনেক বড় বড় ব্যবসায়ী কি ফকির হয়ে গেছে সেই সময়। বিশেষ করে ব্যবসায়ীরা তো সঞ্চয় করতে চাই না, তারা সঞ্চয়ের বিপক্ষে কথা বলে। আমাদের জানার মধ্যে, কারণ আমি যত টাকা ইনভেস্ট করবো ততই লাভ হবে, ইনভেস্ট করবো আপনার এখানে রাখলে আপনি আমাকে কি দিবেন? 10 বছরে আমি 10,000 20,000 টাকা লাভের জন্য কি 50,000 টাকা আপনার কাছে যাবো না, কারণ আমি এখান থেকে কোটি কোটি টাকা অর্জন করবো। কিন্তু ওনারা এটা মাথায় কখনোই নেন না। আল্লাহ না করুক ব্যবসায় কোনো কারণে যদি লস হয়, আমার আমও যাবে, সালাও যাবে, সবই চলে যাবে। এই জন্য এক জায়গায় কোনো কিছু ইনভেস্ট করতে হয় না। সঞ্চয়টা অল্প হলেও একটা কি ভবিষ্যতের জন্য আমার একটা আস্থার জায়গা, আমার একটা ভবিষ্যৎ হয়ে দাঁড়ালো, এটা যে আমার একটা সম্পদ হয়ে দাঁড়ালো। খুব ছোট সঞ্চয় সেটা, কিন্তু অল্প করে হলেও আমাদেরকে কি করা উচিত? সঞ্চয় করা উচিত। এরপর ধরেন করোনার সময় আমরা তো ইন্স্যুরেন্স, তখন আমরা ইন্স্যুরেন্স জগতেই কাজ করি সবাই। আমার বড় উদ্দেশ্য হলো এটা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আপনারা বেশি না হলে নাহার একাডেমি স্কুলে যেতে পারেন, আপনারা বেশি দূরে যেতে হবে না। এই 12 নম্বর স্কুলটা, ওইখানকার একটা পিওর রূপালী লাইফ ইন্স্যুরেন্স, তখন আমি রূপালী লাইফে জব করি, উনি 6,000 টাকা করে বিমা করছে, কত বছরে 6,000 টাকা করে সঞ্চয় করছে। তো সেই সময় আমার হাজব্যান্ড মারা গেছে, মহিলা আর 2টা বাচ্চা ছিল, বাচ্চারা এতিম হয়ে যায় নাই। তার জন্য ওই দারোয়ানের বোর এখন কি করা উচিত? সে কি মানে সুস্থ স্বাভাবিক চলতে পারবে? তারপরে কি তার উপরে আবার করোনা। তো ওই স্কুলে হেডমাস্টার ছিল, উনি জানতেন যে আমি রূপালী লাইফে জব করি, উনি আমাকে ডাকলেন, ডাকার পরে আমি গেলাম, যে বসে আমি কাগজপত্র দেখলাম, বিদ্যুৎ আমি পাবে। তো ম্যাডাম তাহলে উপকার হয় যদি আপনি এর ব্যবস্থা করে দেন। আমি সাথে সাথে কাগজপত্র নিয়ে জমা নিয়ে ওই সময় 72,000 টাকা